আমন্ত্রণ ইয়াংনেট অনুষ্ঠানে যারা এত রাতে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ইয়াংনেট সবসময় তরুণদের কথা বলে, তরুণদের চিন্তাভাবনা প্রতিফলিত করার চেষ্টা করে। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি সারা বাংলাদেশের মানুষের আগ্রহ আছে, যারা রাজনীতি ফলো করেন সারা বিশ্বের মানুষও হয়তো আগ্রহ ভরে সেই জিনিসটি লক্ষ্য করেছেন। এই জাস্ট আজকে সকালবেলা, আজকে গতকাল যদি বলি, যে টাইম তো হয়ে গেছে, গতকাল সকালবেলা চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে চলে গেলেন। 24 ঘন্টা সফরে তিনি এসেছিলেন। তো সেই ব্যাপারটি নিয়ে আজ আমরা কথা বলবো। যদি বলছিলাম যে আলোচনা এইটা নিয়ে সবার আগ্রহ আছে। আচ্ছা, সারাদিন যদি আপনি সবগুলো টেলিভিশনে টক শো দেখেন, গত 2-3 দিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। পত্রপত্রিকাতেও এই নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে, কি পেলাম না, কি পাওয়া উচিত ছিল, এই সফর কতটা গুরুত্বপূর্ণ, নানা বিষয়টি নিয়ে অনেক অভিজ্ঞরা কথা বলছেন, অনেক যারা অর্থনীতিবিদ, যারা কূটনৈতিক, অনেকেই কথা বলছেন। কিন্তু কজন তরুণ এই বিষয়ে তাদের মতামত জানাতে পেরেছেন টেলিভিশনে? আমরা আজকে তরুণদের কথা শুনবো। এই বিষয়ে কথা বলার জন্য দুজন আছেন আমাদের সঙ্গে, দুজনেই তরুণ। একজন আছেন তাসনিম মহসিন, তিনি কূটনৈতিক প্রতিবেদক, দৈনিক বণিক বার্তা, বয়সে তরুণ, এবং তিনি সাংবাদিক হিসেবে এটি কাভারও করেছেন এবং এই বিষয় নিয়ে নিশ্চয়ই তার অনেক কাজ আছে। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে স্কাইপের মাধ্যমে যোগ দিচ্ছেন আরিফ রহমান। তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। তার কাছেও জানতে চাইব আসলে চট্টগ্রাম থেকে তিনি এই সফরটিকে, চীনের প্রেসিডেন্টের এই সফরটিকে তিনি কিভাবে দেখেছেন। আরিফ, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, যেটি হয়, আমি যেটি বলছিলাম যে আমরা আজকে কথা বলবো চেনা অচেনা চীনে, এমন একটি শিরোনাম নিয়ে। আমরা যেদিন চীনের প্রেসিডেন্ট এসেছিলেন শুক্রবার সকালে, আমরা কিন্তু সারাদিন এই বিষয়টি নিয়ে, এমন একটি শিরোনাম নিয়ে সারাদিন আমরা অনুষ্ঠান করেছি। অনেকে কথা বলেছেন, অনেক বিশেষজ্ঞ এসে আমাদের সাথে কথা বলেছেন। তাই সেই নামটাই আমরা রেখেছি। দর্শক যারা দেখছেন, একটু বলতে চাই যে আমরা তো কথা বলবো, সেই সঙ্গে তরুণ যারা দেখছেন, বয়সে তরুণ, মানসিকভাবে তরুণ, যেই হোক না কেন, আমরা প্রত্যাশা করছি আপনারা আপনারা মতামত আমাদের অনুষ্ঠানে দেবেন। ফোন নাম্বারগুলো নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া হবে। আমরা প্রত্যাশা করছি যে কোনো সময় আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের অতিথি যে আছে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা সবার আগে যেটি করি, যে আলোচনা ঢোকার আগে যে অনলাইন পত্রিকাগুলো আজকে কী শিরোনাম দিয়েছে সেগুলো দেখে তারপর আলোচনা ঢুকছে। আচ্ছা, প্রথম আলোর অনলাইন সংস্করণে আজকে, অনলাইন সংস্করণ হঠাৎ করে আমার মনে হচ্ছে যে 12টার পর থেকে চীনের প্রেসিডেন্ট উধাও হয়ে গেছে। ঢাকা মেডিকেলের সামনে দুর্ঘটনায় নিহত 4, অ্যাম্বুলেন্সটির মালিক ওয়ার্ড বয়, চালাচ্ছিলেন চালকের সহকারী। 2 বিচারক হত্যা, জঙ্গি আরিফের ফাঁসি রোববার। বিদেশিদের কাছে কান্নাকাটি করে কোনো লাভ নেই, প্রধানমন্ত্রী এই বেগম বিএনপির সঙ্গে চীনের প্রেসিডেন্টের যে বৈঠকটি হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে নিয়ে বলেছেন। খাদিজার ডান হাতে অস্ত্রোপচার হবে, দীপিকার রাজস্থানী নাচ নিয়ে শুরু পদ্মাবতী। এরকম অনেকগুলো হচ্ছে। আরেকটি দেখছি, তাসকিনের ক্যারিয়ার ধ্বংস করতে চান না হাতুড়ে। আচ্ছা, এটা আমার টেস্ট খেলা নিয়ে কোনো আছে। আচ্ছা, বণিক বার্তা, আপনার পত্রিকা, সেখানে বণিক বার্তায় লিখেছে, নিজেদের ঘোষণা বাংলাদেশ মানছে না ইউনিলিভার। আজ ঢাকা আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এটি মানে একটা গুরুত্বপূর্ণ সফর। জি, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ। আচ্ছা, হঠাৎ করে বাংলাদেশের যেন মনে হচ্ছে যেন ভিআইপিদের একদম এই শুরু হয়ে গেল। হ্যাঁ, না, যেটা হচ্ছে গিয়ে 1 জুলাইয়ের সেই ভয়াবহ হোলিয়াটিজনের পরে ধারণাই করে নেওয়া হয়েছিল যে বাংলাদেশে আদৌ আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে কিনা। কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের দৃঢ় পদক্ষেপ সত্যি বলতে সম্পূর্ণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে মানুষকে আসলে ওই স্বাভাবিক হওয়ার যে আস্থাটুকু ততটুকু আসলে দিতে পেরেছে। এবং এই যে চীনের রাষ্ট্রপতি এলেন, হ্যাঁ, জন কেরি এসেছিলেন, সব কিছু মিলে যে পরিমাণ কি বলবো, বড় বড় দেশের মন্ত্রী কিংবা প্রেসিডেন্ট, সর্বোচ্চ পর্যায়ের মানুষ আসছেন, তাতে মনে হয় যে একজন যে যদি বলে জঙ্গিরাই, যারা এই ধরনের আতঙ্ক তৈরি করে এক ধরনের বাংলাদেশকে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া নিয়েছিল, সেটা মোটামুটি ওই প্রক্রিয়াটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছে। এবং তাদের যে সফরগুলোই বলে দিচ্ছে যে কোনোভাবেই আসলে বাংলাদেশকে আটকানো যাবে না, বাংলাদেশ আসলে এগিয়ে যাবে। আচ্ছা, আমি একটু আরিফ আপনার কাছ থেকে শুরু করতে চাই চীনের প্রেসিডেন্টের এই সফর নিয়ে, বাংলাদেশ সফর নিয়ে। শি জিনপিং 24 ঘন্টার একটি সফরে, 24 ঘন্টার কম সময়, 23 ঘন্টার মতো একটা সফরে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু 30 বছরের মধ্যে প্রথম কোনো চীনের রাষ্ট্রপতি বাংলাদেশে এলেন, এবং তিনি যখন এলেন তখন চীন পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির একটি দেশ,
পৃথিবীর বড় বড় দেশ তাদের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। এমন অবস্থায় এই চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর যখন শুরু হয়, সাধারণ নাগরিক হিসাবে আপনার প্রত্যাশাটা আসলে কি ছিল? সত্যি কথা বলতে আর এই চীনের রাষ্ট্রপতির এই সফরটি আসলেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এবং অন দ্য ফেস অফ দা, মানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের সাফল্য অনেক ভালো। আমরা প্রায় $40 বিলিয়ন ঋণ সুবিধা পাচ্ছি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 3,13,000 কোটি টাকার উপরে। এবং তারা বেশ গুরুত্বপূর্ণ কিছু খাতে টাকা বিনিয়োগ করছে, যেমন পদ্মা সেতুর রেলে, তারপরে রাস্তাঘাটে, বিদ্যুৎ কেন্দ্র, প্রায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যে টানেলটি হবে সেটা নিয়ে। এবং মোটামুটি বেশ ভালো ভালো দিকেই আমরা দেখতেছি এই টাকাগুলো বিনিয়োগ করা হবে। কিন্তু ওই বাঙালি দেখে আমাদের মধ্যে একটা আশঙ্কা থেকে যায় সবসময়, যে যেই চীন আমাদের মুক্তিযুদ্ধের সময় মানে একটা বিরোধী অবস্থানে ছিল এবং মোটামুটি 1975 সালে বঙ্গবন্ধু মৃত্যুর আগ পর্যন্ত তারা স্বীকৃতি দেয় নাই, যেখানে সারা পৃথিবীর সবকটি দেশ স্বীকৃতি দেওয়ার পরে চীন এবং সৌদি আরব বাকি ছিল, তারা এখন প্রায় ধীরে ধীরে সম্পর্কটা উন্নতি করে নিয়ে এসেছে। এখন আমাদেরকে দেখতে হবে আমরা এই ঋণগুলোকে, আমরা এই সুবিধাগুলোকে কিভাবে সামনের দিকে কাজে লাগাতে পারি। কারণ আমাদের টাকা পয়সা যতটুকু আসে ততটুকু কি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি? সেইটাকে ইউটিলাইজ করার জন্য আমাদের যে দক্ষ মন্ত্রণালয়গুলোতে আমলাদের ব্যাপার স্যাপার আছে, সেই জিনিসগুলো যদি আমরা ঠিকমতো দেখতে না পারি তাহলে এই এই ঋণ বোঝা হয়ে যেতে পারে আমাদের উপর। আর এই বিষয়টির কথা বলবো, মাঝখানে আমরা নিশ্চয়ই কথা বলবো। তাসনিম, আপনার কাছে আসতে চাই। যেটি বলছিলাম যে অনেক হাইপ তৈরি করেছে এই সময়টা, অনেক প্রত্যাশা তৈরি করেছে, অনেক আলোচনা হয়েছে। আমার মনে হয় না খুব রিসেন্টলি কোনো রাষ্ট্রপ্রধান কিংবা যখন মোদি এসেছিলেন তখন মনে হয় এত বড় একটা হাইপ তৈরি হয়েছিল। মোদির সময় এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যখন এসেছিলেন তখনও ঠিক একই রকম সাজ সাজ রব ঢাকা শহর জুড়েই আসলে ছিল। এই যে এত প্রত্যাশা, এত আলোচনা, হ্যাঁ, অনেকে গুজবও ছিল, হ্যাঁ, সবকিছু মিলে এত একটা বড় একটি সফর যদি শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ চীনের রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে যদি বলি হিসেব মিলাতে যাই, আপনি সাংবাদিক হিসেবে কি বলবেন, কি পেলাম? পাওয়ার বিষয়টি এখনও আসলে সম্পূর্ণ নিশ্চিত রূপে বলা যাবে না, কারণ সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কত টাকার ঋণ চুক্তি বা কত টাকার সহযোগিতা আমরা পেতে যাচ্ছি বা কত ডলারে, সেটা এখন পর্যন্ত খোলাসা করা হয়নি। তবে যেই বিষয়গুলো, যেই চুক্তিগুলো হয়েছে সেগুলো অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের অগ্রগতির জন্য সেগুলো দরকার। পদ্মা সেতুর মতো, এছাড়া বড় বড় যে প্রকল্পগুলো, মেগা ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে, আমাদের গভীর সমুদ্র বন্দর তৈরি থেকে শুরু করে সব কিছুতে তাদের সাহায্য এবং সহযোগিতা আসলে আমাদের দরকার, যেটাতে দুই দেশই আসলে হচ্ছে গিয়ে উইন উইন সিচুয়েশনে থেকে একসাথে কাজ আসলে করতে পারবে। অবশ্যই চীনের প্রেসিডেন্টের এই সফরটি খুবই তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশ কি পেল এটা হিসাব আরও হয়তো 1 মাস অর্থনীতিবিদরা সবাই মিলে করবেন। তবে অবশ্যই সেটা 40 বিলিয়ন হোক, 20 বিলিয়ন হোক আর 24 বিলিয়ন ডলারেরই সহযোগিতা হোক, সেটা বাংলাদেশের মানুষের জন্য চীনের কাছ থেকে একটি বড় পাওয়া হবে। তবে সেই সাথে এতটুকু মাথায় রাখতে হবে, এই টাকাটি হচ্ছে গিয়ে এই জনগণকে আবার শোধ করতে হবে। তো এটার সম্পূর্ণ সদ্ব্যবহার যাতে আমাদের দেশের সবাই, আমাদের দেশে যারা আমাদের দায়িত্বে আছেন তারা করতে পারেন, এই প্রত্যাশাটা তাদের কাছে আমাদের থাকবে। আচ্ছা, আজকে বিমানবন্দর যখন চীনের প্রেসিডেন্ট চলে যান তখন সৈয়দ আশরাফ ইসলাম, বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন তিনি যেটি বলছিলেন, তাকে প্রশ্ন করা হচ্ছিল যে আসলে এই সফরে কি পেলাম, কতটা সিগনিফিকেন্ট, তিনি বলছিলেন যে আসলে হিসাব নিকাশ হবে, অনেকে হয়তো খুব ভালো বলবেন, অনেকে অনেক খুদ বের করবেন এবং পারবেন হয়তো এই সফর নিয়ে বা এই ঋণ সুবিধা নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত চীনের মতো একটা বৃহৎ শক্তির সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটি একটা বড় একটি সিগনিফিকেন্ট ঘটনা। সত্যি সত্যি এটা বর্তমান বিশ্বে চীনের সাথে হচ্ছে গিয়ে সম্পর্ক যত দৃঢ় এবং মজবুত হবে, সেটা অবশ্যই যে কোনো দেশের জন্যই সেটা হচ্ছে গিয়ে একটু অ্যাডভান্স লেভেলে তাকে হচ্ছে গিয়ে নিয়ে যাবে। ঠিক সেরকম যেমন আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ভারত, ভারতের সাথে আমাদের সম্পর্ক যেহেতু এই অঞ্চলের মধ্যমণি তাকেই বলা হয়, তাকে ঘিরেই মূলত অর্থনীতি শুরু করে ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজিক অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো তাকে ঘিরেই। তো তাদের সাথে সম্পর্ক যেরকম হচ্ছে গিয়ে আমাদের খুব ভালোভাবে রাখতে হবে। আমাদের মূলত হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে নীতিটি, পররাষ্ট্র নীতিটি করে দিয়ে গেছেন, সবার সাথে বন্ধুত্ব, বৈরিতা কারোর সাথে নয়,
শুধুমাত্র সেটাকেই অনুসরণ করলে আমাদের জন্য যথেষ্ট হবে আসলে, এবং আমাদের জন্য সেটাই সবচেয়ে সবচেয়ে মঙ্গলজনক হবে। আচ্ছা আরিফ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন কথা বলছিলেন এক ধরনের সন্দেহের কথা বলছিলেন যে চীন একসময় বাংলাদেশের স্বীকৃতি দেয়নি, তার হঠাৎ করে আমাদের উন্নয়নে তারা পার্টনার হলো এবং এখন তারা হিউজভাবে আসছে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নে তারা এগিয়ে আসছে। এই যে সন্দেহ, ছোট্ট একটি সন্দেহের জায়গায় কেন, হ্যাঁ, বা এই চীনের সাথে সম্পর্ক অনেকে হয়তো একটু একটু বাঁকা চোখে দেখার চেষ্টা করে, মানে কেন আপনার কাছে কি মনে হয় যে মানে স্বাধীনতা হয়তো আমাদের স্বীকৃতি দেয়নি, কিন্তু তারপরে যে বড় একটি সময় ধরে বাংলাদেশ সবচেয়ে বড় উন্নয়ন কি বল পার্টনার, এই বিষয়টি মানুষ কেন এখন আসলে সন্দেহ চোখে দেখতে চায়? এটা কি একটা মানে বিশ্ব রাজনীতির কারণে কি না? হ্যাঁ, বিশ্ব রাজনীতির কিছু প্রভাব তো আছেই। তার সাথে সাথে চীনের ডিপ্লোমেসি খুব চমৎকার। তারা সবসময় যখন থেকে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা শুরু করেছে, তারা মোটামুটি সব ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজো মেনটেন করেই চলে আসতেছে বলে আমরা দেখি। তো এখানে আমাদের এই কনসেপশন গুলো একটু দূর হওয়া দরকার যে চীনকে অবিশ্বাস করলে আমাদেরকে বিশ্বব্যাংকে আরো বেশি অবিশ্বাস করতে হয়। কারণ আমরা যে বড় বড় লোন গুলো নেই, সেই হিসেবে কিন্তু চিন্তা করলে আমাদের অতীত ইতিহাস বলতে কি চীনের সাথে লোন গুলো ক্ষেত্রে, যেটা ভাই একটু আগে বলছিলেন যে এই লোন কিন্তু আমাদেরকেই শোধ করতে হবে, কিন্তু বিশ্বব্যাংক বা আইএমএফ এর লোন গুলোর ক্ষেত্রে দেখা যায় সেই লোন গুলোর টাকা দিয়ে আমাদেরকে কনসালটেন্সিকে আনতে হয়, আমাদেরকে এক্সপার্ট আনতে হয়, তাদেরকে পুষতে হয়, তাতেই প্রকল্পের বড় অংশের টাকা চলে যায়। এখানে যেহেতু চীনই মোটামুটি বড় অংশের টাকা, চীন যেহেতু বিনিয়োগ করতেছে, সুতরাং এই দিক থেকে একটু আমরা রিলিফ পেতে পারি যে এই একটু একটু বেশি মানুষ হয়তো উপকার পাবে এই অংশটা থেকে। এছাড়াও আমরা দেখি এবারের আগমনের ফলে যে নতুন কিছু জিনিসপত্র নিয়ে, যেমন ডাটা ইনস্টিটিউটের ক্ষেত্রে একটি ডাটা ইনস্টিটিউট করা হবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট করা হবে। এই যে জ্ঞানমূলক জিনিসপত্রগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে যে আমাদের বিনিয়োগগুলো করা প্রয়োজন, এই জিনিসগুলো আসলে চীন একটু এগিয়ে আসাতে এটা আমরা আসলে একটু পজিটিভলি দেখা আসলে উচিত আমার মনে হচ্ছে যেটা। আচ্ছা, তাসনিম ভাই, সবার মনে এক ধরনের, যদি আমি সাধারণ মানুষের প্রশ্ন, একদম সাধারণ মানুষের কাতার থেকে জিজ্ঞেস করি আপনাকে, অনেকে বলছেন যে চীন আসছে এত বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ সহায়তা এবং নানাভাবে তারা আমাদের সাহায্য করছে, বাংলাদেশে এত আগ্রহ কেন? আচ্ছা, এখানে যদি আপনি দেখেন যে চীনের যে সহায়তাগুলা ও অতীতে তার যে অংশীদার আছে তাদের সাথে করেছে, মিয়ানমারের সাথে করেছে, শ্রীলঙ্কার সাথে করেছে, শ্রীলঙ্কাকে তারা হচ্ছে গিয়ে উন্নয়ন ঘটিয়েছে এখানে অবকাঠামোর। পাকিস্তানে এই গত বছরই হচ্ছে গিয়ে প্রায় 46 বিলিয়নের পাকিস্তান চায়না ইকোনমিক করিডোরের একটা ঘোষণা এসেছে এবং সেটার কাজও ইতিমধ্যে চলছে। তো যদি দেখেন যে ওই চায়নার স্ট্রিং অফ পার্ল বা মুক্তার মালার যে কনসেপ্টটা, যেটাকে কমার্শিয়াল পারপাসে ইউজের কথা বলে ওইখানে তারা হচ্ছে গিয়ে ওই সামরিক শক্তির একটা প্রয়োগের কথা বিভিন্ন মহল থেকেই বলা হয়। তো সেটা আসলে এখন খোলাসা হয়ে গিয়েছে সবার কাছে। তো নতুন করে হচ্ছে গিয়ে সেই বিষয়ে কাজ করতে গেলে মানুষের মনে সন্দেহ এবং সেটা নিয়ে বিতর্ক আসলে থেকেই যায়। তো এখন মূলত হচ্ছে গিয়ে একদমই সাধারণ মানুষ যা বুঝে সেটা হচ্ছে গিয়ে চীন হয়তো বা হচ্ছে গিয়ে ওই ওই স্ট্রিং অফ পার্লের যে কনসেপ্টটা সেটা হয়তো ধরে রেখেছে, কিন্তু সেটার মুড চেঞ্জ করেছে। সেটা মুড চেঞ্জ করে এখন তারা হচ্ছে গিয়ে বন্দরকে হচ্ছে গিয়ে প্রায়োরিটি না দিয়ে তারা হচ্ছে গিয়ে ওই দেশগুলোতে হেভি ইনভেস্টমেন্ট করে তারা আসলে ঢুকতে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমার কাছে লাগছে। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে এই মুহূর্তে আছে, শুধু দেখতে গেলে হচ্ছে গিয়ে বাংলাদেশের উপরে হচ্ছে গিয়ে হিমালয়, যেখান থেকে হচ্ছে গিয়ে যাওয়া আসা করা আসলেই কষ্টকর, এবং নিচে হচ্ছে গিয়ে সমুদ্র। ফলে হচ্ছে গিয়ে সেখানে হ্যাঁ সমুদ্রে জাহাজ চলতে পারে, সেটা হচ্ছে গিয়ে মেরিটাইম সিল্ক রুটের মধ্যে পড়ে, কিন্তু সড়ক এবং রেল এই ধরনের যে যোগাযোগ আছে সেই যোগাযোগগুলো রক্ষা করতে গেলে পূর্বের সাথে পশ্চিমের যোগাযোগের জন্য বাংলাদেশের কোনো বিকল্প নেই, বাংলাদেশ ছাড়া কোনো বিকল্প নেই। আচ্ছা আরিফ, আপনাকে জানতে চাইবো, এই যে বাংলাদেশের হঠাৎ করে বড় বড় যদি বলি শক্তিগুলোর, বড় বড় অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ, তারা আগ্রহী হচ্ছে, এই ব্যাপারটা একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে কতটা কি বলে পুলকিত করে, আনন্দিত করে, কিংবা কি বলে আশঙ্কিত করে, কোনটা? হ্যাঁ, এটা তো অবশ্যই আশান্বিত করে আমাদেরকে, কিন্তু সাথে সাথে আশঙ্কাগুলোও নিয়ে আসে যে এই
তারা যেহেতু এভাবে ইন্টারেস্ট প্রদর্শন করতেছে, নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে। যেরকম এইখানে আলোচনাটাতেই খুব চমৎকার ভাবে উঠে আসছে ব্যাপারগুলো, যে কি চীনের সাথে আজকে আমাদের দেশের উন্নতিগুলো, মানে আমাদের দেশে বিনিয়োগের সাথে ভারতের স্বার্থ জড়িত থাকতে পারে। এবং আমরা দেখতে পাই যে কি চীন বাংলাদেশের এই আছে গভীর সমুদ্রে একটি বিমানবন্দর স্থাপন করার চিন্তা ভাবনা করছিল, যেটা ভারতের মানে অনাগ্রহের কারণে সেই জিনিসটা থেকে সরে আসতে হয়েছিল। তো সেখান থেকে আমরা বুঝতে পারি ব্যাপারটা, যে কি চীন আসলে এখন ভারতের সাথে সুসম্পর্ক একটা স্থাপন করার জন্য বাংলাদেশকে একটা ভালো ভালো টার্গেট জোন হিসেবে তৈরি করেছে। কিন্তু আসার ব্যাপার হচ্ছে যে কি এই বিনিয়োগগুলো যেহেতু আমাদের দেশেই হচ্ছে, আমাদের দেশের মানুষই উপকৃত হবে, আমরাই সামনের দিকে এগিয়ে যাব। তো এজ এ হোল একজন নাগরিক হিসেবে আমি এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আচ্ছা। এবং এটা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মনে করি। এই ভারত একটি বড় শক্তি এবং আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চীনও একটা বড় শক্তি, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের বড় অর্থনৈতিক কীভাবে সহায়তাকারী দেশ। কিন্তু দুই দেশ আবার দুই দেশের প্রতি বৈরী একটা দেশ। এই যে এই দুই বৈরী দেশের সঙ্গে একই সঙ্গে সুসম্পর্ক রেখে চলা, নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা, এটি একটি কীভাবে বাংলাদেশ এটি করবে বা করতে চায় সেই বিষয়টা শুনবো। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আমরা যে প্রস্তুতি করলাম সেটি নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আবার দেখা হবে। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং ডট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে, এবং এটি নিয়ে বাংলাদেশের যে প্রত্যাশা এবং কী পেলো না পেলো সেই হিসেবে আমরা মেলানোর চেষ্টা করছি। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য দুজন আমাদের সঙ্গে আছেন। তাসনিম মহসিন, তিনি কূটনৈতিক প্রতিবেদক বণিক বার্তা, তিনি স্টুডিওতে আছেন, এবং সাংবাদিকের চোখে তিনি আসলে এই সফরটিকে বলার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন আরিফ রহমান, তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং তিনিও বলছেন আসলে যে তার কী প্রত্যাশা ছিল এবং কী পেলাম না পেলাম। তাসনিম, আমরা বিরতিতে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করছিলাম যে এই যে ভারত এবং চীন দুটি বৈরী প্রতিবেশী, সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বৃহৎ দুই শক্তি কিন্তু বৈরী, কিন্তু তাদের সঙ্গে আমরা আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছি, দুজনে আমাদেরকে উন্নয়নে সাহায্য করছেন। এই যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে মেনটেন করা, দুজনকে সমঝে চলা, কিভাবে সম্ভব কিনা? প্রথমত আমি হচ্ছে গিয়ে ভারত এবং চীনের সম্পর্ককে আসলে বৈরী সম্পর্ক বলবো না, তার থেকে আমি সেটাকে প্রতিযোগিতামূলক সম্পর্ক আসলে বলবো। দুই দেশই আসলে নিজেদেরকে পৃথিবীর যেই শিরোমণি সেখানে আসলে দেখতে চায়। সেই প্রতিযোগিতাতেই তারা আছে, সেই কারণে হ্যাঁ সুপার পাওয়ার হওয়ার চেষ্টায় তারা দুজনই আছে। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে। এইখানে আমি হচ্ছে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাটি, ওই যে কিছুদিন আগে হিন্দুতে তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি বলছিলেন যে পাকিস্তান পরাজিত শক্তি, পাকিস্তানের সাথে আমাদের তার উপর চাপ ছিল পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার, কিন্তু সেটা তিনি করেন নাই। সেটা না করে পাকিস্তানের সাথে আমরা ঝগড়া করব, কিন্তু কূটনৈতিক সম্পর্ক হচ্ছে গিয়ে আমরা বজায় রাখবো। সেই পাকিস্তান, যেই পাকিস্তান হচ্ছে গিয়ে যাদের থেকে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি, নানা তিক্ত অভিজ্ঞতা পাকিস্তানের সাথে আমাদের আছে। আমাদের ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে পাকিস্তানের মতামত সহ অনেক কিছুই আসলে ছিল। তারপরও হচ্ছে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দৃঢ়তা দেখিয়েছেন। এটা আসলে হচ্ছে গিয়ে তার কূটনৈতিক সাফল্য। তিনি একই সাথে আজকে সৈয়দ আশরাফ যেটি বলছিলেন যে ভারত হচ্ছে গিয়ে আমাদের রাজনৈতিক অংশীদার, রাজনৈতিক বন্ধু, আর চীন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে উন্নয়ন অংশীদার বা ডেভেলপমেন্ট পার্টনার। তো সেই দিক থেকে দুই দেশের কাজটা আসলে দুই ধরনের। তো সেই জায়গাটাতে সরকার কূটনৈতিক দক্ষতা দেখাচ্ছেন এবং অসাধারণভাবে সেটিকে বাস্তবায়ন করছেন। এটাতে আসলে গভর্নমেন্টকে বাহবা দিতেই হয়। আরিফ, আপনি কি এই তাসমিন যেটি বললো যে আসলে ভারত এবং চীনের মতো দুই দেশকে একই সঙ্গে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কাছে আনা, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে চলা বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্য? হ্যাঁ, নিঃসন্দেহে এটা তো অবশ্যই কূটনৈতিক সাফল্য। এবং এটার সাথে সাথে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে
এই বাংলাদেশও কিন্তু এখন যথেষ্ট মানে একটা বড় এমন একটা পজিশনে আছে যে বাংলাদেশের আসলে এই চীনের রাষ্ট্রপতি আসছে, এটা আসলে এটা একটা চীনের একটা দেশ, বাংলাদেশও একটা দেশ, এভাবেই নিয়ে আসার মতো জিনিসগুলো আস্তে আস্তে আমাদের হয়ে যাওয়া উচিত, গ্রাজুয়ালি জিনিসগুলো আসতেছে। তো আচ্ছা আমি একদম মোটামুটি পুরোপুরি এগ্রি এই জিনিসটার সাথে যে ভারতের সাথে আমাদের যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত, চীনের সাথেও ঠিক একইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত, যেটা আমাদেরকে মানে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে এই আচ্ছা সম্পর্কগুলো। আচ্ছা আহ, এই সম্পর্কে বলছিলাম যে এই যে চীনের প্রেসিডেন্ট যখন আসলেন তিনি একটি বলছিলেন তার বক্তব্যে যে 2017 সাল হবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের বছর। এই বক্তব্যটি মানে ছোট্ট একটি একটি শব্দ বা বাক্য যদি বলি, এটার কি গুরুত্বটা আছে নাকি নাকি কথার কথা? না না না, এটা অবশ্যই এটা যখন হচ্ছে গিয়ে শুধু চীনের প্রেসিডেন্টই না, আমাদের প্রধানমন্ত্রীও আসলে কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন। এটা এটা ঐক্যমতের ভিত্তিতে মূলত ঘোষণাটি এসেছে। তো এটা অবশ্যই দুই সরকার প্রধানের থেকে যেহেতু ঘোষণা এসেছে অবশ্যই খুবই তাৎপর্যপূর্ণ। আরিফ যেরকম বলছিলেন যে 71-এ চীন মূলত হচ্ছে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না এবং দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতিও দেয়নি। তো ফলে পরবর্তীতে যখন তারা স্বীকৃতি দিল 75 পরবর্তী সময় এবং তারপর থেকে তাদের সম্পর্ক চলছিল। তো এটা একটা ধারণাই ছিল যে হয়তোবা আমাদের যে অন্যতম বৃহৎ আরেক বিরোধী রাজনৈতিক দল বিএনপি, তাদের সাথেই চীনের সবচাইতে বেশি সখ্যতা, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে আসলে সখ্যতা ওই পর্যায়ের নাই। তো যখনই হচ্ছে 2017-কে হচ্ছে গিয়ে দুই দেশের বন্ধুত্বের বছর হিসেবে ঘোষণা করছে, এটা হচ্ছে গিয়ে চীনের সাথে আওয়ামী লীগের দুই দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে যেই সম্পর্কটি সেটারই বিশ্লেষণ করছে যে এখন আসলে আর ওই আগের সেই অবস্থাতে নাই, সেখান থেকে হেঁটে বের হয়ে অনেক দূর তারা চলে গেছে, যেটা হয়তো সামনের দিকে আরও সামনের দিকে যাবে। তাহলে আওয়ামী লীগের জন্য সুখবর। হ্যাঁ, সুখবর অবশ্যই। আচ্ছা আচ্ছা আরিফ আপনার কাছে একটু জানতে চাই, এই যে চীনের প্রেসিডেন্ট আসলেন এবং হঠাৎ করে আমরা দেখলাম যে বাংলাদেশের সব রাজনৈতিক দল, হ্যাঁ সব একটি বিষয় ঐক্যমত্যে চলে আসলেন। সেটি হচ্ছে যে এই চীনের এই চীনের রাষ্ট্রপতির সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, আমরা লাভবান হব এবং সবাই গিয়ে মোটামুটি তার সাথে দেখা করলেন, কথা বললেন। এই যে একটি বিষয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে এলেন, এটি কি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কি বলবো যে গুরুত্বপূর্ণ বিষয় কিনা, কিংবা আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, নিঃসন্দেহে এটা বাংলাদেশের মানে বাংলাদেশের রাজনীতির জন্য এটা খুবই ভালো একটি সংবাদ যে বাংলাদেশের এই শত দ্বিমতের ভিড়েও আস্তে আস্তে মানুষজন যে সত্যিকারের গ্র্যাভিটি পয়েন্টগুলোর দিকে এগিয়ে আসছে, এইসব জায়গায় যে অন্তত ঐক্যমতের প্রকাশ করতেছে, সেটা একটা খুব ভালো ভালো লক্ষণ আমাদের জন্য। এবং চীনের ক্ষেত্রে আমরা খুব ভালো করে লক্ষ্য করছি, যেটা একটু আগে ভাই বলছিলেন যে যখন থেকে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিল, তারা কিন্তু কোন রাজনৈতিক দলকে স্পেসিফিক ভাবে মানে সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিল না। তারা যে টার্মে যে রাজনৈতিক দল আসতো তার সাথে এবং বিরোধী দলের সাথেই একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতো, এবং এটাই একটা কূটনৈতিক শিষ্টাচার যেটা আমাদের শিক্ষা নেওয়ার আছে চীনের কাছ থেকে। আচ্ছা, এই যে আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটি যে এই যে বাংলাদেশের সব রাজনৈতিক দল চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাইলেন, কথা বললেন এবং সবাই মোটামুটি স্বাগতই জানিয়েছেন তার এই সফরকে, মোটামুটি সবাই স্বাগত জানিয়েছেন। এটি কি চীনের কূটনৈতিক সফলতা কিনা? চীনের বৃহৎ শক্তির কূটনৈতিক সাফল্য আসলে ওইভাবে বিশ্লেষণ করা আসলেই কঠিন, কারণ যার কাছে প্রচুর অর্থ এবং প্রচুর শক্তি থাকে সবাই আসলে তার সাথে বন্ধুত্ব করতেই চায়। তো এই ক্ষেত্রেও মূলত আমি সেই দিকটাকেই হচ্ছে গিয়ে বিবেচনায় আনছি। সো মূলত হচ্ছে গিয়ে চীনের কূটনৈতিক সাফল্যের থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে যে আমরা দেখছি যে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে হয়তো বা ঐক্যমতে আসছেন, যেগুলো হয়তো সামনের দিনগুলোতে আমরা আরো বেশি দেখব। এখানে আমরা প্রশ্ন আছে যে যখন চীনের প্রেসিডেন্ট চলে যাওয়ার পরপরই বিএনপি যদি বলি বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনীতি দল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি বিরোধী দলের নেত্রীর সঙ্গে দেখা করেননি, তাদের সঙ্গে কথা বলেছেন, তো চীনের বিএনপির প্রতি যে সহানুভূতিশীল এটা একটি ইশারা তারা দাবি করার চেষ্টা করছেন। আবার প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্য আজকে যদি বলি গতকাল সন্ধ্যার সময় তিনি যে বক্তব্যটি দিলেন সেখানে তিনি বললেন যে বিএনপি যে কেউ আসলেই
এই কাদাকাটি শুরু করে দেয় এবং এই গণতন্ত্র নেই এইসব কথা বলা শুরু করে সেই শক্তির কাছে। এই যে যাওয়ার পরে আবার এক ধরনের কিন্তু এই যে মানে একটা বড় রাজনৈতিক দলের আবার দেশের প্রেসিডেন্ট এলে যে রাজনৈতিক দলগুলোর এক ধরনের আবার নালিশ করা বা সেটা নিয়ে আবার নানা ধরনের বিভেদ তৈরি করা, এটি বাংলাদেশের রাজনীতির জন্য ক্ষতিকর তো? না, অবশ্যই এটি তো ক্ষতি করে। তবে এখানে বিষয়টি হচ্ছে গিয়ে যে যখনই কোনো বড় শক্তি আসলে বাংলাদেশে সফরে আসে, তো তখন রাজনৈতিক দলগুলো আসলে সেখান থেকে তার যে ডিভিডেন্ডটা সেটা ক্যাশ আউট করার একটা চেষ্টায় তারা থাকে। তো সেটাই আসলে এই মুহূর্তে হচ্ছে সফরের পরে। সফরের থেকে ভালো যে জিনিসটি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে বড় বড় চুক্তিগুলো যেগুলো হয়েছে, আমাদের সম্পর্ক কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ থেকে হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে গিয়েছে, যেটা হচ্ছে গিয়ে একটি মাইলফলক। আচ্ছা। এবং এই চীনের প্রেসিডেন্ট তার ভাষণে কিন্তু বলেছেন যে এই সম্পর্কটি দুই দেশের জনগণের, এই অঞ্চলের এবং প্রতিবেশীদের স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধির জন্য কার্যকর হবে। এইটাকে আসলে আমরা এটাকেই আসলে সামনে এখন দেখতে চাই যে এই ডেভেলপমেন্টগুলো আসলে কিভাবে হবে। তাদের ওয়ান বেল্ট ওয়ান রোড যে পলিসিটা আছে সেটা বাংলাদেশ সেটাতে অলরেডি আমাদের পক্ষ থেকে ঐক্যমত চলে এসেছে। 4000 বছর আগের হান সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য করার যেই রুটটি, সেই রুটটিকে আবার তারা পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। এবং যেই কারণেই বাংলাদেশ আসলে মূলত সবার কাছে এত গুরুত্বপূর্ণ। ভারতের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ কারণ সবচাইতে নিকটতম প্রতিবেশী, এবং ঠিক একইভাবে বাংলাদেশের কাছেও ভারত ওই একই রকমভাবেই গুরুত্বপূর্ণ। চীন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সবচাইতে আমাদের বাণিজ্যের সবচাইতে বড় অংশীদার তারা, সবচাইতে বেশি আমদানি আমরা চীনের থেকে করে থাকি। সো ফলে সামনের দিনগুলোতে আসলে চীনকে আমরা হয়তো বা আরও কাছে থেকে পাবো। একটি বিষয় আসলে উল্লেখ করতেই হয় যে চীন আমাদের ব্যবসায়ীদের মধ্যে হচ্ছে গিয়ে ব্যবসায়ীদের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। প্রায় 13.6 বিলিয়ন ডলারের কিছু চুক্তি তারা করে গিয়েছে। চীন বাংলাদেশে আসার আগে তারা বাংলাদেশকে আসলে ঠিকমতো স্টাডি করেই তারপর এসেছে। এখানে যদি আপনি দেখেন যে আমাদের ব্যবসায়ীদের সাথে সম্পর্ক করার কারণে চীনের আসলে লাভটা কি। এক হচ্ছে গিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে চীনের হয়ে কথা বলবে, এবং আমাদের জাতীয় সংসদে ব্যবসায়ীদের পরিমাণ যেভাবে করে বাড়ছে, সো ফলে হচ্ছে গিয়ে ভবিষ্যতে ব্যবসায়ীদের তরফ থেকে ওই সংসদে লেজিসলেশন পাওয়ার ইউজ করে হয়তো বা চীনের পক্ষে কথা বলার আসলে লোক থাকবে। সো চীন কিন্তু তার বলয় কিন্তু তৈরি করা শুরু করে নিয়েছে। ফলে এইখানে এখন দেখতে হবে যে যেহেতু আপনি যেটা বলছিলেন যে ভারতের সাথে বহিঃসংঘ প্রতিযোগী সম্পর্ক, তো ভারত আসলে এখন কি করে সেটা আসলে দেখার বিষয়, তার রিঅ্যাকশনটাও দেখার ব্যাপার আছে। আর শেষবারের মতো আপনার কাছে আসছি, আপনি একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে আপনার এই চীন এত বড় একটা বিনিয়োগ বাংলাদেশে এখন ঢুকছে, আপনি বলছিলেন যে এখন আমাদের আসলে লক্ষ্য করা উচিত যে এই বিনিয়োগটা ঠিকভাবে কাজে লাগানো যায় কিনা, তাই তো? হ্যাঁ, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে গত 2 দিন ধরে মোটামুটি ঢাকা শহরের মানুষজন যানজটের ভয়াবহ দুর্ভোগ পার করে এসেছে, এবং এত বড় একজন হেভিওয়েট মানে এমন রাষ্ট্রপ্রধান যদি আসে সেটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে এখন এই এত কষ্ট করার পরে যেন নাগরিকরা সেই সুযোগটা পায়, সেই সুবিধাটা পায়, এইটুকু অন্তত আমাদেরকে নিশ্চিত করা হোক যে এত হেভি টাকা পয়সা বিনিয়োগ হচ্ছে, সেটাকে ঠিক মতো কাজে লাগানোর মতো প্রয়োজনীয় দক্ষতা কি আমাদের আছে? সেই দক্ষতাটাকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলোকে আজকে আমাদের আসলে সামনে নিয়ে আসতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাহলেই আমরা এই পুরো জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবো বলে আশা করি। আচ্ছা, 30 সেকেন্ড জানতে চাইবো যে এই যে টাকা আসছে সেটি এখন সঠিক ব্যবহারের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে, আশঙ্কা আছে কিনা যে মিসইউজ হতে পারে? আশঙ্কা আসলে থেকেই যায় যখন হচ্ছে গিয়ে পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ ফ্লাইওভার বাংলাদেশে হয়, পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ রাস্তা যখন বাংলাদেশে হয়, তখন আসলে কিছুটা আশঙ্কা থেকেই যায়। কারণ সর্বশেষে এই টাকা শোধ করতে হবে আপনাকে, আমাকে, সাধারণ মানুষকে, এদেশের সকলকে। ফলে এই টাকার সঠিক ব্যবহার যাতে আমাদের যারা দায়িত্বে আছেন তারা করেন, এই প্রত্যাশা আসলে জনগণের এবং সবার। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আসার জন্য, আর এত দূর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এর জন্য আপনাকে আলাদাভাবে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। আর তাছাড়া নিশ্চয়ই আবার পর কোনো অনুষ্ঠানে এই বিষয়ে নিয়ে আরও বিশদ আলোচনা করা সম্ভব হবে, ছোট্ট জায়গায় তো এত আলোচনা সম্ভব না। ধন্যবাদ আপনাকে। দর্শক দুজনে যেটি বলছিলেন যে আসলে দুজনে প্রত্যাশা করছেন যে চীনের এই রাষ্ট্রপতি বাংলাদেশের এই সফরের মাধ্যমে আমরা নিশ্চয়ই নতুন দিগন্তের সূচনা হবে সম্পর্কের। তবে আমাদের একটু সাবধান থাকতে হবে যে টাকা পয়সা আমরা পেলাম সেটার জন্য সঠিক ব্যবহারটি হয়, তাহলে আমরা সেই উপকারটি আমরা কাঙ্ক্ষিত উপকারটি আমরা পাবো। আমরা এই আলোচনা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।